আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে। যে কথা আমি শেষ 6 মাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন, দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে দুই উপদেষ্টা পদত্যাগ করেই অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন এবং তাদের বিপক্ষে অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি মানে কালকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার আগেই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারেন তাহলে কোনো রকম প্রশ্নের মুখে তারা পড়বেন না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এক উপদেষ্টা আজকে দুপুর 12টা 50 মিনিটের ফ্লাইটে চায়না ইস্টার্নের ফ্লাইটে কিন্তু দেশ ছেড়েছেন এবং অন্য এক উপদেষ্টা তিনি আজকে সন্ধে 6টা 45 মিনিটের ফ্লাইটে এমিরেটসের বিমানে কিন্তু দেশ ছাড়বেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের এই সরকার এবং তার উপদেষ্টারা এতটাই ঘাপলা করেছেন শেষ 1 বছর ধরে যে এখন প্রাণ সংশয়ে ভুগছেন এবং আইনের সামনে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই এবং এবার একের পর এক উপদেষ্টারা দেশ ছাড়তে শুরু করলেন। মোহাম্মদ ইউনূসের স্বপ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এবং এর জন্য তিনি সবটা দিয়ে জামাতপন্থী ইসলামী ছাত্র নেতাদের কিন্তু সাহায্য করেছিলেন। মেকানিজম আজকে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, নির্বাচন কমিশন সমস্ত কিছু কিন্তু ছাত্রদের অধীনে ছিল। তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ বিএনপি কিন্তু এই নির্বাচনে পেয়ে যায় এবং আলটিমেটলি আপনারা জানেন বাংলাদেশের ছাত্র নেতাদের পরাজয় হয়। মোহাম্মদ ইউনূস তিনি ছলে বলে কৌশলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার ছাত্র নেতারা সরকার গঠন করতে পারছে না, হয়তো তাকেও দেশ ছেড়ে সেফ এক্সিট খুঁজতে হবে, যা তাদের উপদেষ্টারা কিন্তু করছেন। কালকে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী ফয়েজ আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন এবং তারপরে জানা যাচ্ছে তিনি নাকি নেদারল্যান্ডের নাগরিক। অর্থাৎ এই ধরনের এক ব্যক্তিত্বকে বাংলাদেশের উপদেষ্টা কোন আইনে করা হয়েছিল সেটাই কিন্তু বড়সড় এক প্রশ্ন এবং কোন রকম অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ছাড়পত্র ছাড়াই কেন এই ধরনের উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের আতঙ্কে ভুগছেন মোহাম্মদ ইউনূস। সরকার গঠন হবে কালকে, তার আগেই বাংলাদেশের যে হাই কমিশনার দিল্লিতে আছে তার যে প্রেস উইং এর অন্যতম কর্তা ফয়জাল, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে। 2024 সালে 24শে নভেম্বর তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়, কিন্তু চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। যে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে মোহাম্মদ ইউনূস কিন্তু তার পুরনো সমস্ত লোকজন যারা সিক্রেট অনেক কিছু জানেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে আত্মগোপনে যেতে সাহায্য করছেন এবং তার যে অতীতের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তা যেন কোনোদিন ফাঁস না হয় তার চেষ্টা কিন্তু করছেন। এবার প্রশ্ন হলো যারা দিনের পর দিন ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের মাথার উপরে যে উপদেষ্টারা ছিল, যাদের জন্য এই ছাত্র নেতাদের এত বারবারন্ত, তারা যখন একের পর এক দেশ ছাড়ছেন তাহলে ছাত্র নেতাদের ভবিষ্যৎ কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাবেন কি যাবেন না এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগের প্রোটোকল মেনেই বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। আপনারা জানেন প্রধানমন্ত্রী সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন না। এর আগেও নীতিন গাডকারি ইরানের সরকার গঠনের সময় গেছিলেন, ডক্টর জয়শঙ্কর আমেরিকায় গেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের অনুষ্ঠান সঙ্গত কারণেই অ্যাভয়েড করেন। প্লাস কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত আসার কথা, ফলে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ মিটিং কিন্তু কালকে থাকতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে আপাতত ক্ষীণ। বিশাল কিছু পরিবর্তন না হলে কাল মোদী যে বাংলাদেশে যাচ্ছেন এ কথা কিন্তু বলা যাচ্ছে না। তবে মোদী আতঙ্কে ভুগছে বাংলাদেশের ছাত্ররা। ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তাহলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটি বয়কট করবেন। দেখুন ডিপ্লোম্যাসি
কোন জায়গায় নিয়ে যে গেছেন এই ছাত্র নেতারা। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন কেন, এই প্রশ্নে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে বয়কট করবেন, অথচ তারা চাইছেন ভারত যেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, ভারত যেন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর্মকাণ্ড চালায়। অর্থাৎ সেই ভারত বিরোধিতা, যে নির্দিষ্ট দলের জিওপলিটিক্যাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে ভরসা করে তারা ফের বিরোধিতার আসনে বসতে চাইছেন, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণকে মেনে নিতে পারছেন না। ফলে তারা যে সম্পূর্ণ দিকভ্রষ্টহীন এক রাজনৈতিক দল, তা পরিষ্কার করে দিলেন কালকে ফের এক স্টেটমেন্টে। বলা ভালো, নরেন্দ্র মোদী বাংলাদেশে যাওয়া কিংবা ভারতবর্ষের প্রেজেন্ট বাংলাদেশে বাড়া মানে এই জামাতিপন্থী ইসলামী ছাত্র নেতাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়া, এবং সেই আশঙ্কাতেই ফের মোদী বিরোধিতায় মগ্ন হয়ে গেছেন এই ইসলামী ছাত্র নেতারা। তবে কালকে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেওয়া হয়েছে সংখ্যালঘু ইস্যুতে। পার্টিকুলারলি বিএনপি কালকে 3জন তাদের আধিকারিক কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। সিরাজগঞ্জ নামক একটি জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন, চাঁদা এবং জুলুমবাজির অভিযোগ করা হয় সংখ্যালঘুদের পক্ষ থেকে বিএনপির 3 নেতার বিপক্ষে। তারেক রহমান কিন্তু সেই 3 নেতাকে শোকজ করেছেন। ফিরোজ আহমেদ, মনা পাল এবং আরজু আহমেদ, এই 3 নেতাকে কিন্তু বিএনপি দল থেকেও পরবর্তীকালে বহিষ্কার করতে পারেন। কারণটা কি? কারণ হলো খুব সহজ, বিএনপি কোনোভাবেই চাইছে না যে পুরনো বিএনপি সম্পর্কে যে ধারণা ভারতের আছে সেই ধারণা ফের ফিরে আসুক। অর্থাৎ বিএনপির আমলে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে, এই বার্তা কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারতকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা করার জন্যই তারা তাদের দলের সদস্যদেরও কিন্তু বাদ দিতে পিছুপা হচ্ছে না। কারণ বিএনপি জানে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত করার অবস্থায় বাংলাদেশ নেই। বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় চলে গেছে যে যদি ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা নতুন করে রিভাইভ করতে বাংলাদেশ না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংখ্যালঘুর উপর যারা নির্যাতন করলো তাদের বিপক্ষে কিন্তু অ্যাকশন প্রথম দিনই তারেক রহমান নিলেন, যা অত্যন্ত ইতিবাচক। এবং ভারতের সঙ্গে তিনি যেভাবে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছেন, যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং যেভাবে তিনি ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করছেন, তা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা বার্তা। অন্তত আমার প্রথম দিনে এইটুকু মনে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে 9 তারিখের যে চুক্তিটা হলো, ইলেকশনের ঠিক আগে আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকাতে, সেই চুক্তিটার কি কি হবে সেটা একদম গ্যারেন্টি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা চুক্তি হবে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। এবং সেটা আজকে যদি আপনার কালের কণ্ঠের একটা ভিডিও কন্টেন্ট দেখেন, সেটা দেখতে বুঝতে পারবেন যে সেখানেও বলা আছে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প সবই ধ্বংস। আমেরিকার সাথে এমন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার দুগ্ধজাত পণ্য, মানে যেটা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই আমেরিকার এই পণ্যগুলো আসতে দেয় না। কারণ ওদের এই পণ্যগুলো আসতে দিলে সেগুলো টেস্ট করা যায় না, কারণ ওরা এমন এক ফিড খাওয়ায়, এই মুরগি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ শিল্পে এমনভাবে ফিড খাওয়ানো হয় যে এইটা মানুষের শরীরের জন্য ক্ষতি। এই কারণে এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেতে পারে না। বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এইসব পণ্য বাংলাদেশে ঢুকবে, যেহেতু আমেরিকা কৃষকদের জন্য ব্যাপক পরিমাণের আপনার দেয়, ভুতুর্কি দেয়। তো ভুতুর্কি দেওয়ার কারণে ওনাদের এই পণ্যগুলা অনেক সস্তা হয়। যে কোনো দেশে গেলে সেই দেশের পোলট্রি, কৃষি এগুলো সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিসটা রক্ষা করার জন্য নিজ দেশের কৃষি, নিজ দেশের উৎপাদনকে রক্ষা করার জন্য কোনো দেশ এটা আসলে ঢুকতে দেয় না। কিন্তু সেইটা এবার বাংলাদেশ রাজি হয়েছে যে তারা ঢুকতে দিবে, এবং তাদের এইসব পণ্য আসা শুরু করলে এটার কোনো চেক করা যাবে না। এখানে কি আছে, এখানে আপনি বিষ দিয়ে দিছে নাকি ওইটাও চেক করা যাবে না। সুতরাং আপনারা মনে করেন না যে খালি আমেরিকান পণ্য হলেও ভালো হয়, না না না। আমেরিকার কৃষি এবং পোলট্রি পণ্য পৃথিবীর সবচেয়ে খারাপ পণ্যগুলোর মধ্যে একটা।
কারণ ওই যে বললাম তাদের যে ফিডটা মানব দেহে ক্ষতিকর। এছাড়াও তারা আরেকটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আসা যেসব পণ্য, এইসব পণ্যর যেমন উৎপাদন আমার দেশে করা যাবে না, বা আমার দেশের কৃষি ক্ষেত্রে পোলট্রি ক্ষেত্রে ওদেরকে না জিজ্ঞেস করে ভুতুর্কি দেওয়া যাবে না। যেমন সরকার আগে দিত না যে এই কৃষিতে সেচের ভুতুর্কি বা 5,000 10,000 টাকা ঋণ মৌকুব, মানে এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না ওনাদেরকে জিজ্ঞেস না করে। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা আপনারা জানেন, যে যখন অ্যানথ্রাক্স বা আপনার শুরু হয়, কি বলে আপনার বার্ড ফ্লু, ওই সময় যেই দেশে শুরু হয় ওই দেশের মাল কেউ নেয় না। সেই ক্ষেত্রে এইখানে এখন চুক্তি করা হয়েছে, যদি অ্যানথ্রাক্স বা ব্লাড ফ্লুর মতো কোনো রোগ দেখা দেয় তাহলে 10 কিলোমিটারের বাহিরের পণ্য আমদানি করতে বাধ্য হবে, কিন্তু পুরো দেশের এই জিনিসের উপরে কি চালানো যাবে না, খড়গ চালানো যাবে না, বলা যাবে না যে আমরা এটা আনবো না, এখন না, আপনাদেরকে আনতে হবে। তো এই ধরনের আরো বেশ কিছু চুক্তি যেগুলো আমি ওই দিন বলেছিলাম, সেটা আজকে হয়তো কালের কণ্ঠ বলছে, অনেকে বলছেন যে আমি গুজববাজ, গুজব ছড়ায় না বুঝে বলি, তো এখন বুঝে নিয়ে যে আল্লাহর রাস্তায় কালের কণ্ঠে দিয়ে, এবং আমি এ পর্যন্ত যা যা বলেছি বিভিন্ন সময়, এগুলো আস্তে আস্তে এখন দেখতে পাবেন, আসবে আস্তে আস্তে। যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি, ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 2-3 জন আছেন ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে, যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো 2-1 জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট দিচ্ছে, কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে স্যালুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোর বের করে দিয়ে তাদের বিএনপি গাসা নতুন বিচারক বসবে, এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের খোঁচায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতা কর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মারধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ, মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যায়, এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না মানে না মানার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে, কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে, এরকমই মনে হচ্ছে, গ্যারান্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে,
তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে। আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সবকিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে, এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। জামাতও স্পেস দিবে, এনসিপি স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের 100% লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বসে একটু কথা বলে এগুলো করতে পারে যদি বুদ্ধি থাকে, আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএমপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিধায় আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায় না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। 1 বছর 100 দিনের যে পরিকল্পনা, সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়ার একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে। মানে আপনি দৌড়ের উপর থাকেন, তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্র নেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন।